ডক্টর নিহার রঞ্জন গুপ্ত একজন স্কিন স্পেশালিস্ট। কলকাতার কারমাইকেল মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। পাশাপাশি চলতে থাকে তাঁর সাহিত্য সেবা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগদান করেন। তাঁর অমর সৃষ্টি কিরিটি নামক গোয়েন্দা চরিত্রটি। এছাড়াও তাঁর লেখা অন্যান্য গল্প উপন্যাসগুলি হল কলঙ্কিনী কঙ্কাবতী, উল্কা, মৃত্যুবান, উত্তর ফাল্গুনী, হাসপাতাল ইত্যাদি। আমাদের আজকের গল্প কিরিটি সিরিজের হাড়ের পাশা। কলকাতার শ্যামবাজার অঞ্চলে পরপর খুন হয়ে যান তিনজন। প্রত্যেকের গলাতেই একটা করে কালো দাগ। কিরিটি কি পারবে এই খুনের কিনারা করতে? জানতে হলে শুনতে থাকুন আজকের গল্প হাড়ের পাশা। কিরিটি একটা ঘর খুঁজছিল শ্যামবাজার অঞ্চলে। শুধু শ্যামবাজার অঞ্চলেই নয়, বিশেষ করে শ্যামবাজার ট্রাম ডিপোর কাছাকাছি কোনো এক জায়গায় হলেই যেন ভালো হয়। যে সময়কার কথা বলছি তখনও কলকাতা শহরে ভাড়াটে বাড়ি পাওয়ার বিভ্রাটটা এখনকার মতো এতটা প্রকট হয়ে ওঠেনি। রাস্তায় যেতে যেতে অনেক টু লেটই চোখে পড়তো। নির্দিষ্ট অঞ্চলে দু একটা ঘর যে কিরিটি পায়নি তাও নয়, কিন্তু ঠিক পছন্দসই হচ্ছিল না যেন। বিশেষ করে নির্দিষ্ট একটি পরিধির মধ্যেই নয়, কিরিটি যে একটি ঘর খুঁজছিল ওই অঞ্চলে তার কারণও অবশ্য একটা ছিল, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য। এমন সময় অকস্মাৎ একদিন দ্বীপ্রহরে ডালহৌসি স্কোয়ার অঞ্চলে কলেজের একদা সহপাঠী সত্যশরণের সঙ্গে একটা চলমান ট্রামে দেখা হয়ে গেল কিরিটির। এবং কথায় কথায় সত্যশরণ শ্যামবাজার অঞ্চলেই থাকে শুনে তাকেও ঘরের কথা বলায় সত্যশরণ বলল, আমরা ন্যায়রত্ন লেনে যে সেমি মেস বাড়িটাই থাকি, ওখানেই তো কিছুদিন হলো একটি ঘর খালি পড়ে আছে। অতিমাত্রায় যেন উৎসুক হয়ে ওঠে কিরিটি। সত্যি কথা বলতে গেলে বাড়িটার মধ্যে দোতলায় সেই ঘরটি সব চাইতে ভালো, আকারে বড়, দক্ষিণ খোলা। চমৎকার, ওই ঘরটা তাহলে আমার জন্যই ঠিক করে দাও ভাই। কিরিটি অতিমাত্রায় যেন উৎসুক হয়ে ওঠে। আরে সেজন্য আটকাবে না, ঘরটা তো দেখেই আগে পছন্দ করো। তাছাড়া বাড়িওয়ালা মন্দ লোক নয়, ভাড়াও দেবে যখন। পছন্দ ঠিক হয়ে যাবে ভাই, অন্তত তোমার মুখে শুনে তাই মনে হচ্ছে। ঘরটা আজই পাওয়া যায় কিনা বলো, তাহলে সন্ধ্যার পর তোমার সঙ্গে গিয়ে দেখা করব। ব্যাপার কি হে, তোমার যে একেবারে তরসইছে না। তোমার সে শিয়ালদার বাণীভবন মেশ কি হলো? সেখানে ঠিক সুবিধা হচ্ছে না ভাই, তাই অনেক দিন থেকেই ছেড়ে দেবো ভাবছি। বেশ, তাহলে চলো, আমি তো এখন বাসাতেই ফিরছি। ঠিক আছে, তাই চলো। শুভস্য শীঘ্রম। দ্বীপ্রহরের কর্মব্যস্ত কলকাতা শহর। ট্রাম চলছে ঠং ঠং ঘণ্টি বাজিয়ে শ্যামবাজার অভিমুখী। কিরিটি সত্যশরণের পাশে বসে মনে মনে ভাবছিল তারই দেওয়া সংবাদটির কথা। ঘরটা দেখেই কিরিটির বেশ পছন্দ হয়ে গেল। ন্যায়রত্ন লেনে এমন একটি ঘর পাওয়া যাবে এবং একেবারে ঠিক এতটা মনোমতো জায়গায় কিরিটি ভাবেনি, আশাও করেনি। অদ্ভুত যোগাযোগ। দিন কয়েক আগে কিরিটির পূর্ব পরিচিত শ্যামপুকুর থানার ওসি বিকাশ সেনের ওখানে কিরিটি নিজেই ঘুরতে গিয়েছিল। বলতে গেলে এক প্রকার তার নিজের কৌতূহলেরই তাগিদে। গত 3 মাসের মধ্যে শ্যামবাজার ট্রাম ডিপোর আশেপাশে তিনটি অত্যন্ত রহস্যজনক হত্যাকাণ্ড ঘটেছে। 3 জন নিহতের মধ্যে একজন অবাঙালি বেহারি মধ্যবয়সী, একজন অল্প বয়সী পাঞ্জাবি মুসলমান এবং সর্বশেষ জন 35-36 বছর বয়স্ক বাঙালি যুবক। এবং কোনো বাড়ি মৃতের দেহে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কেবল প্রত্যেকেরই গলায় একটি সরু কালো দাগ দেখা গিয়েছে মাত্র। এবং করোনার্স রিপোর্ট হচ্ছে শ্বাসরোধে মৃত্যু সংঘটিত হয়েছে। নির্দিষ্ট একটি অঞ্চলের এবং বলতে গেলে নির্দিষ্ট একটি পরিধির মধ্যে গত 3-4 মাসের মধ্যে তিনটি রহস্যজনক হত্যাকাণ্ড এবং প্রত্যেকেরই শ্বাসরোধে মৃত্যু
ও প্রত্যেকেরই গলায় একটি করে সরু কালো দাগ। সংবাদপত্রে প্রকাশিত ওই সংবাদটি কিরিটির কৌতূহলকে বিশেষভাবে নাড়া দেয় এবং ওই অঞ্চলের থানা অফিসার বিকাশের সঙ্গে কিছুটা পূর্ব পরিচয় থাকায় শেষ পর্যন্ত কৌতূহলের বশবর্তী হয়েই কিরিটি বিকাশের ওখানে গিয়ে এক সন্ধ্যায় হাজির হয়। এ কথা সে কথার পর আসল কথা উত্থাপন করায় বিকাশ সেন বলেন, ব্যাপারটা যেন আগাগোড়ায় মিস্টিরিয়াস কিরিটি। অনেক অনুসন্ধান করেও কোনো হদিশ করতে পারিনি আজ পর্যন্ত। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছো বিকাশ, তিনটি হত্যার ব্যাপারে মাইনিউটলি অবজার্ভ করলে একটা কথাই মনে হয় নাকি কোথায় যেন একটা অদৃশ্য যোগসূত্র ওই হত্যা ব্যাপারগুলোর মধ্যে বর্তমান আছে। কিরিটি জবাব দিয়েছিল, তুমি যেন বেশ একটু ইন্টারেস্টেড বলেই মনে হচ্ছে এই ব্যাপারে। বিকাশ জবাব দেন, সত্যি কথা বলতে কি সেই জন্যই আমার আশা। হ্যাঁ, তা বেশ তো। দেখো না, যদি কোনো কিনারা করতে পারো ব্যাপারটায়, আমরা পুলিশ বাধ্য হয়ে হাত ধুয়েই বসে আছি ওই ব্যাপারে। বলা বাহুল্য, সেই রহস্যপূর্ণ ব্যাপারটার একটা ভালো করে অনুসন্ধান করার মতলবেই তারপর থেকে কিরিটি ওই অঞ্চলে একটা থাকবার আস্তানা খুঁজছিল। কারণ তার ধারণাই হয়েছিল ওই হত্যা ব্যাপারগুলোর পিছনে বিশেষ কোনো একটা রহস্য আছে এবং ওই রহস্যের কিনারা করতে হলে সর্বাগ্রে অকুস্থানের আশেপাশে বা নিকটে কোথাও তাকে কিছুদিন ডেরা বেঁধে তীক্ষ্ণ নজর রাখতে হবে। ট্রাম চলছে মন্থর গতিতে। কিরিটির আত্মচিন্তায় বাধা পড়ল হঠাৎ সত্য স্মরণের কথায়। তোমাকে একটা কথা পূর্বেই খুলে বলে রাখা ভালো কিরজি। সত্যস্মরণ যেন একটু ইতস্তত করতে থাকে কথাটা বলতে গিয়েও। কি বলো তো? বলছিলাম কি, ঘরটা পাওয়া যাবে ঠিকই, বাড়িওয়ালাও ভাড়াটে পেলেই ভাড়াও দেবেন, কিন্তু কিন্তু কি? বলো না ভাই, কি বলতে চাও? বলছিলাম ওই ঘরটা সম্পর্কেই। ঘরে যিনি পূর্বে ছিলেন, মানে আমাদের অনিল বাবু, আজ থেকে ঠিক 1 মাস আগে হঠাৎ একদিন ভোরে তাকে মেসের কোথাও খুঁজে পাওয়া যায় না। তারপর খুঁজতে খুঁজতে মৃতদেহ আবিষ্কার করা হয় শ্যামবাজার ট্রাম ডিপোর ঠিক সামনে বড় লাল দোতলা বাড়িটার গাড়ি বারান্দার নিচে। সংবাদপত্রেও অবশ্য ব্যাপারটা প্রকাশিত হয়েছিল, পড়েছিলে কিনা জানি না। সত্যস্মরণের কথায় কিরিটি চমকে ওঠে। ওই অঞ্চলের শেষ হত্যাকাণ্ডটির কথা মনের পাতায় সঙ্গে সঙ্গে ভেসে ওঠে। অদ্ভুত যোগাযোগ তো। মনের কৌতূহল দমন করে কিরিটি শান্ত কণ্ঠে বলে, তাতে আর কি হয়েছে? না, তাই বলছিলাম আর কি, হাজার হলেও বন্ধু মানুষ তুমি, সব কথা তোমাকে আগে থাকতেই খুলে বলা ভালো। আর ঠিক তার পাশের ঘরেই আমি থাকি কি না। বটে, তা ভদ্রলোক মানে অনিলবাবুর সঙ্গে তোমার নিশ্চয়ই আলাপ পরিচয় ছিল সত্য? কিরিটি এবারে পাল্টা প্রশ্ন করে। হ্যাঁ, তা একটু আধটু ছিল বই কি। পুলিশ অবশ্য সেই জন্য আমাকে প্রশ্ন করে কম হয়রানি করেনি। অনিলবাবু তোমাদের ওখানে কতদিন ছিলেন? তা প্রায় মাস 10 তো হবেই। তাই তো বলছিলাম, শান্তশিষ্ট নিরীহ ভদ্রলোক, তিনি যে এভাবে হঠাৎ মারা যাবেন তা ভাবতেও পারিনি। জীবন মৃত্যুর কথা তো বলা যায় না সত্যস্মরণ। তাছাড়া কার জীবনে কখন কোন পথে কোন আকস্মিক ঘটনার আবির্ভাব ঘটে কেউ তো তা বলতে পারে না। তা যা বলেছ ভাই। তাছাড়া হয়তো এমন হতে পারে তোমরা তার সম্পর্কে যতটুকু জানতে তার বাইরে এমন কোনো ব্যাপার হয়তো তার জীবনে ছিল যেখানে তার ওই আকস্মিক মৃত্যুর কোনো যোগসূত্র ছিল। কিরিটির কথায় সত্যস্মরণ যেন হঠাৎ চমকে ওঠে, বলে, আশ্চর্য, তুমি সে কথা জানলে কি করে কিরিটি? কিরিটিও কম বিস্মিত হয়নি সত্যস্মরণ ওইভাবে হঠাৎ তার কথায় চমকে ওঠায়। নিছক কথার পিঠে কথা হিসাবেই কথাটা কিরিটি বলেছিল, তাই পরক্ষণেই মৃদুকণ্ঠে বলে, এর মধ্যে আর জানাজানির কি আছে, এ তো অনুমান মাত্র, আর এমন কিছু অসম্ভবও নয়। আমি অবশ্য পুলিশের কাছে বলিনি কিছুই, কারণ পুলিশের ব্যাপার তো জানোই, তিলকে তাল করতেই তারা সিদ্ধহস্ত।
ওদের যত এড়িয়ে চলা যায় ততই বুদ্ধিমানের কাজ। সত্যস্মরণের কথায় কিরিটি বেশ যেন একটু চাঞ্চল্য অনুভব করে এবং আরও একটু ঘেঁষে বসে প্রশ্ন করে, সত্যি কোনো ইন্টারেস্টিং ব্যাপার কিছু ছিল নাকি তোমাদের সেই অনিলবাবুর জীবনে? তেমন কিছু নয় অবশ্য। সত্যস্মরণ এবারে আমতা আমতা করে জবাব দেয়। কিরিটি বুঝতে পারে সত্যস্মরণ ঝোঁকের মুখে হঠাৎ কথাটা শুরু করে এখন কোনো কারণে এড়িয়ে যেতে চাইছে তাকে। কিরিটি তাই এবারে বন্ধুকে যেন একটু উৎসাহ দেবার চেষ্টা করেই কণ্ঠে আরও ঘনিষ্ঠতার সুর ঢেলে বলে, আহা বলোই না, শোনাই যাক না, প্রেম প্রেম ঘটিত কিছু নাকি? আশ্চর্য, সত্যি তাই। বাট হাউ দ্য ডেভিল ইউ কুড গেস? আন্দাজে অন্ধকারে ঢিলটা নিক্ষেপ করলেও লক্ষ্যভেদ করেছে। কিরিটি মৃদু হেসে জবাব দেয়, আরে এ আর এমন কি কঠিন ব্যাপার, ইয়ং ম্যান, ওটাই তো স্বাভাবিক। সত্যিই তাই। অনিলবাবুর জীবনে 7 বছরের এক মধুর প্রেম কাহিনী ছিল। বটে, বাধা বা সংকোচ যতটুকু ছিল হঠাৎ সেটা এবার অপসারিত হলো। তবে একতরফা। অনিলবাবুই যেতেন দেখতাম মধ্যে মধ্যে। বিনতা দেবীর সঙ্গে ছিল অনিলবাবুর ভালোবাসা। অবস্থার উন্নতি না করা পর্যন্ত বিবাহ হবে না। ওদের উভয়ের অপেক্ষার পালা। অনিলবাবু মাঝে মাঝেই আমাকে বলতেন, ছোট্ট একটি নিজস্ব নিরালা গৃহকোণ, ব্যাংকে কিছু টাকা ও শান্ত নিরুপদ্রব জীবন। দীর্ঘ অপেক্ষার পর গত ফাল্গুনে তাদের বিবাহের সব স্থির ও এক প্রকার হয়ে গিয়েছিল। সামনের বৈশাখেই শুভ কাজটা সম্পন্ন করবেন তারা, এবং অনিলবাবুর আকস্মিক রহস্যজনক মৃত্যুর দিন 2 আগেই ওই আসন্ন উৎসবের কথা নিয়ে তার সঙ্গে আমার আলোচনাও হয়েছিল। অনিলবাবুর সেই পরিচিতা বিনতা দেবীর সঙ্গে তোমার আলাপ হয়নি? না, ফটোই দেখেছি কেবল, সাক্ষাৎ পরিচয় ঘটেনি। উভয়ের আসা যাওয়া ছিল না? ছিল, তবে একতরফা। অনিলবাবুই যেতেন দেখতাম মাঝে মধ্যে বিনতা দেবীর ওখানে। বিনতা দেবীকে কখনো আসতে দেখিনি এখানে। অনিলবাবুর মৃত্যুর সংবাদ পেয়েও আসেননি? না, তবে তার দাদা এসেছিলেন ভাগলপুর থেকে। মেশে অনিলবাবুর জিনিসপত্র যা ছিল তা নিয়ে যেতে। বিনতা দেবী কি করতেন? শিক্ষয়িত্রীর কাজ করতেন। ও, বিনতা দেবী কলকাতাতেই কোনো স্কুলে বুঝি শিক্ষয়িত্রীর কাজ করতেন? না না, শুনেছি বাগনান গার্লস স্কুলের শিক্ষয়িত্রী ছিলেন তিনি। ইতিমধ্যে গাড়ি শ্যামবাজারের কাছাকাছি এসে পড়ায় তখনকার মতো আলাপ আলোচনা বন্ধ হয়ে গেল। পরবর্তী স্টপেজে উভয়ে ট্রাম গাড়ি থেকে নেমে গেলেন। অবশ্য ন্যায়রত্ন লেনে সত্যস্মরণের বর্ণিত নির্দিষ্ট বাসাটা ঠিক বাসা নয়, সেমি মেস বাড়ি। পূর্বেই সে কথা সত্যস্মরণ কিরিটিকে জানিয়েছিল। বাড়িটা দোতলা, ওপরে ও নিচে 4 ও 3 সর্বসমেত 7টি ঘর, এবং বাড়িটা নাতিপ্রশস্ত গলির এক প্রকার শেষ প্রান্তে। ওপরের তলার 4টি ঘরই মাঝারি আকারের, ছোটও নয় খুব আর প্রশস্তও নয়, এবং 4টি ঘরের মধ্যে সর্বশেষ ঘরের আগের দক্ষিণ খোলা ঘরটি খালি ছিল। ঘরটা কিরিটির পছন্দ হওয়ায় গৃহকর্তার সঙ্গে সত্যস্মরণই কিরিটির হয়ে কথাবার্তা বলে সব ঠিক করে দিল, এবং কিরিটি যথারীতি পরের দিনই দ্বীপ্রহরে এসে ঘরটি অধিকার করল। ঘরটি তার পছন্দ হয়েছে, এবং বলতে গেলে পূর্বের ভাড়ার চাইতে কয়েকটা কম টাকাতেই পাওয়া গিয়েছে সত্যস্মরণের সুপারিশে। কিরিটির ঘরে কিরিটি একা, বাকি 3টি ঘরে সত্যস্মরণকে নিয়ে মোট 6 জন বোর্ডার আছেন। সত্যস্মরণকে বাদ দিয়ে বাকি 5 জনের মধ্যে 2 জন হরবিলাস ও শ্যামবাবু উভয়ই পৌর এবং সর্বাপেক্ষা পুরাতন বাসিন্দা এ বাড়ির, এবং বলতে গেলে তাঁরাই বাকি বোর্ডারদের জুটিয়ে দোতলাটাকে সেমি মেসে পরিণত করেছেন। দুজনেই মার্চেন্ট অফিসে কাজ করেন, এবং প্রতি শনিবার অফিস থেকে আর বাসায় না ফিরে সোজা একেবারে দেশের বাড়িতে চলে যান। শনি ও রবিবারটা সেখানে কাটিয়ে সোমবার ভোরের গাড়িতে ফিরে আর মেসে না গিয়ে সোজা একেবারে অফিস করতে চলে যান। এমনি করেই প্রতি শনি ও রবিবারটা দেশের বাড়িতে কাটিয়ে সোমবার ভোরের গাড়িতে ফিরে অফিস করেন ছাপোষা নিরীহ কেরানির মতো, এবং একেবারে ঘোরতর সংসারী ওরা। ওরা দুজনেই এক ঘরেই থাকেন।
আর তিনজন অল্প বয়সী। জীবনবাবু একটা সিনেমার গেটকিপার, মাসে 30টি টাকা পান ও এক জায়গায় টিউশনি করেন। সুধাংশুবাবু কোনো একটি বিলেতি ঔষধ কোম্পানির নন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এবং রজতবাবু একটি নামকরা বিলেতি ইন্স্যুরেন্স কোম্পানির ভ্রাম্যমাণ দালাল। সত্যশরণ বাসাটা সেমিমেস বলেছিল কারণ ওখানে কেবল থাকারই ব্যবস্থা আছে, আহারের কোনো ব্যবস্থাই নেই। দুটি ভৃত্য আছে, বলাই ও রতন। বাবুদের প্রয়োজন মতো দিনের বা রাত্রের আহার্য সামনের ট্রাম রাস্তার ঠিক ওপারেই অন্নপূর্ণা হোটেল থেকে নিয়ে আসা থেকে চা জলখাবার এবং অন্যান্য যাবতীয় সর্বপ্রকার ফুড ফরমাইশ খেতেই থাকে। বেশিরভাগ সময় দুবেলা ব্রোডাররা যে যার হোটেলে গিয়েই আহার পর্বটা সেরে আসেন প্রত্যহ। অন্নপূর্ণা হোটেলটির ব্যবস্থাও ভালোই, দামেও সস্তা এবং সাধারণ ডাল ভাত তরকারি, মাছের ঝোল এবং মধ্যে মধ্যে মাংসও পাওয়া যায়। অন্নপূর্ণা হোটেলটি অনেক দিনকার এবং তার সামনের অংশে ছোটোখাটো একটা পার্টিশন তুলে এবং গোটা 2-3 ভাঙা নড়বড়ে টেবিল ও চেয়ার বেঞ্চ পেতে রেস্টুরেন্টের ব্যবস্থাও একটা আছে। অন্নপূর্ণা হোটেল রেস্তোরাঁ। অন্নপূর্ণা হোটেল ও রেস্তোরাঁর মালিক একজন ঢাকার লোক। ভদ্রলোকের নাম ভূপতিচরণ চাটুর্যে। সরু প্যাঁকাটির মতো রোগা, ডিগডিগে এবং কালো কালির মতো গায়ের রং, দাড়ি গোঁফ কামানো, তেল চকচকে ভাঙা তোবড়ানো একখানা মুখ, পানের রস ও দোক্তার মেছেতা পড়া ইঁদুরের মতো ছোট ছোট দুপাটি দাঁত। গরুর মতো দিবারাত্রই প্রায় সর্বদা মুখে পানের জাবর কাটছেন। লোকটি কিন্তু ভারী অমায়িক ও মিশুকে প্রকৃতির। খদ্দেরের সুখ দুঃখ সুবিধা অসুবিধা বেশ বোঝেন। হৃদয় আছে লোকটার এবং সেই জন্যই পাড়াতে হোটেল বনাম রেস্তোরাঁটি চলেও বেশ ভালোই। সত্যশরণদের মেষবাড়ি অর্থাৎ দোতলায় ওঠবার সিঁড়িটার কাছেই নিচের বাঁধানো উঠোনের মধ্যে পার্টিশন তুলে ওপরতলার অধিবাসীদের কল পায়খানার ব্যবস্থা করা হয়েছে। মোট কথা ওপরের তলার বাসিন্দাদের সঙ্গে নিচের তলার অর্থাৎ বাড়িওয়ালা ও তার পরিবারবর্গের কোনো সম্পর্কই নেই। যদিও ওপরের ঘরের জানলা ও বারান্দা থেকে নিচের তলার পার্টিশনের অপর পাশের বাঁধানো উঠোনের প্রায় সবটাই এবং ঘরের সামনেকার বারান্দার কিছুটা অংশ চোখে পড়ে। নিচের তলায় থাকেন সবটাই নিয়ে বাড়ির মালিক কবিরাজ শ্রী শশীশেখর ভিষকরত্ন সপরিবারে। শান্ত নির্বিরোধী ভদ্রলোক শশীশেখর ভিষকরত্ন। কালো আলকাত্রার মতো গাত্রবর্ণ, মেদবহুল থলথলে চেহারা, পিঠ ও বুক ভর্তি ঘন কুঞ্চিত রোম প্রাচুর্যে মনে হয় যেন একটি অতিকায় রোমশ ভাল্লুক। বিশেষ করে যখন তিনি বাইরের ঘরে তক্তাপোষের ওপর বিস্তৃত মলিন ফরাসের ওপর বসে থাকেন একটি থেলো হুঁকো হাতে নিয়ে। দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, মাথায় তৈলসিক্ত বাবরি চুল, কপালে আঁকা সর্বদাই একটি রক্ত সিন্দুরের ত্রিপুণ্ডরক, মূলোর মতো সাদা ঝকঝকে দন্তপাটি হাসতে গেলেই শুধু যে বিকশিত হয়ে পড়ে তাই নয়, সেই সঙ্গে অতিরিক্ত তাম্রকূট সেবনে অভ্যস্ত কালচে বর্ণের মাড়িটিও যেন খিঁচিয়ে ওঠে। তাতেই হাসিটা বিশ্রী কুৎসিত দেখায় আরও। কুৎসিত সেই হাসি শশীশেখরের পুরু কালচে ওষ্ঠপ্রান্তে যেন লেগেই আছে। কথায় কথায় তিনি হাসেন এবং সেই কুৎসিত হাসি, তবে সশব্দ নয়, নিঃশব্দ, এবং কথা বলেন অত্যন্ত কম, স্বল্পভাষী। শশীশেখরকে কেউ বড় একটা কথা বলতেই দেখে না। ভদ্রলোকের সংসারে স্ত্রী যাকে কখনো বড় একটা দেখাই যায় না এবং গলাও যার বড় একটা শোনাই যায় না, মুখের উপরে সর্বদাই দীর্ঘ একটি অবগুণ্ঠন টানা। বাড়ির বাইরেও বড় একটা তাকে দেখা যায় না। এবং একটি ছেলে অনিল শেখর, বয়স 22-23 হবে, আর একটি মেয়ে অমলা, বয়স বছর 19-20 বেশি হবে না। কি চেহারায় বা গাত্রবর্ণে কবিরাজ মশাইয়ের সঙ্গে তার ছেলে ও মেয়ে অনিল শেখর বা অমলার যেন কোনো সৌসাদৃশ্য নেই। অনিল শেখর ও অমলার রূপ যেন ঝলমল করে, যেমনই সুঠাম সুন্দর চেহারা তেমনি উজ্জ্বল গৌর গাত্রবর্ণ। সংসারে আরও একটি প্রাণী আছে, কবিরাজ মশাইয়ের দূর সম্পর্কীয় ভাগ্নে দ্বিজপদ। ছেলেটির বয়স এই 23-24-এর মধ্যেই। দ্বিজপদই কবিরাজ মশাইয়ের কম্পাউন্ডার বা অ্যাসিস্ট্যান্ট। নিচের তলার 3খানি ঘরের মধ্যে বাইরের প্রশস্ত ঘরটিতেই কবিরাজ মশাইয়ের রোগী দেখা থেকে শুরু করে ডিসপেন্সারি, ঔষধের কারখানা এবং দ্বিজপদর থাকা শোয়ার সব কিছু ব্যবস্থা।
ঘরের 2-3 ও 1/3 অংশের মধ্যে একটি কাঠের ফ্রেমের চটের পার্টিশন বসানো। পার্টিশনের একদিকে খানচারেক পুরনো সেকেলে সেগুন কাঠের তৈরি ভারী বার্নিশ ওঠা আলমারি, তার মধ্যে তাকের উপরে সাজানো ছোট বড় মাঝারি নানা আকারের শিশি, বোতল, বয়াম, জার, নানাবিধ কবিরাজি তৈল, ভস্য, গুলি, বটিচূর্ণ প্রভৃতি ঔষধে ভর্তি। সামনাসামনি বড় বড় দুটি তক্তাপোষ পাশাপাশি জোড়া দিয়ে উপরে একটি তৈল চিটচিটে মলিন ফরাস বিছানো এবং তদুপরি অনুরূপ 4টি তাকিয়া। শশীশেখর ভীষক রত্ন ওই চৌকির উপর উপবিষ্ট অবস্থাতেই রোগীদের দেখা এবং তাদের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা চালান। একপাশে একটি বেঞ্চি পেতে রঙিন পুরাতন একটি শাড়ি দড়ির সাহায্যে টাঙিয়ে আড়াল তুলে স্ত্রী রোগীদের দেখবারও ব্যবস্থা আছে। বাড়িটার উপরের তলাটা ভাড়া দিয়ে কবিরাজ ব্যবসা করে নিজস্ব তৈরি পেটেন্ট দ্রাক্ষারিষ্ট মহাবলচূর্ণ, অক্ষয় অমৃত, সঞ্জীবনী সুধা, পারিজাত মোদক, মুক্তাভস্য, মহাশান্তি, বৃহৎ বনরাজি তৈল, ব্যাঘ্রাবল, রসপাটিকা, নয়নরঞ্জন সুরমা ইত্যাদি সব বিক্রয় করে কবিরাজ মশাইয়ের যে বেশ 2 পয়সা উপার্জন হয় সেটা তাঁর সচ্ছল অবস্থা দেখলেই অনুমান করতে একটুও কষ্ট হয় না। প্রতি মাসে 2 তারিখে একটিবার করে সকালে কবিরাজ মশাইয়ের কাষ্ঠপাদুকার খটখট শব্দ উপরে উঠবার সিঁড়ির মুখে ধ্বনিত হয়ে ওঠে। বোর্ডারদের সামনে এসে একের পর এক দাঁড়ান, দন্ত ও মারিযোগে নিঃশব্দ কুৎসিত তাঁর সেই পেটেন্ট হাসিটি নিয়ে। দেহরম এবং মেদবাহুল্যের জন্যই বোধহয় কবিরাজ মশাইয়ের গ্রীষ্মবোধটা একটু বেশি। শীত গ্রীষ্মে কোনো প্রভেদ নেই। কবিরাজ মশাই তন্ত্রমতে কালী সাধক। কপালের রক্ত সিন্দুরের ত্রিপুণ্ডকটি তার পরিচয়। মাথার ঘন বাবরি চুল থেকে উগ্র কটু একটা কবিরাজি তেলের গন্ধ কবিরাজ মশাই সামনে এসে দাঁড়ালেই যেন ঘ্রাণেন্দ্রিয়ে জ্বালা ধরিয়ে দেয়, গা পাক দিয়ে ওঠে বমনোদ্র কানে। কবিরাজ মশাই বলেন তেলটি তাঁরই নিজস্ব আবিষ্কার, মহাশক্তিদায়িনী বৃহৎ বনরাজি তৈল, মস্তিষ্ক শান্ত ও শীতল রাখার অব্যর্থ মহৌষধি। উপরে এসে একটিমাত্রই কথা বলেন কবিরাজ মশাই, গরিব ব্রাহ্মণকে দয়া করুন। ভাড়াটে ও বাড়িওয়ালা পরস্পরের মধ্যে মাসান্তে একটিবার মাত্র ওই একটি কথারই আদান প্রদান ছাড়া আর কোনো সম্পর্কই নেই। ঘর ভাড়া অবশ্যই যে যার সকলেই চুকিয়ে দেন চাওয়া মাত্রই। বলতে গেলে উপরতলার অধিবাসীরা প্রতি মাসের 2 তারিখের ওই সময়টির জন্য যেন পূর্ব থেকেই প্রস্তুত হয়ে থাকেন। দিন 15 হলো কিরিটি এই বাড়িতে এসেছে এবং ইতিমধ্যেই সকলের সঙ্গেই অল্প বিস্তর আলাপ পরিচয়ও হয়ে গিয়েছে। সত্যশরণকে বাদ দিয়ে অন্যান্য বাদবাকি 5 জন সহ প্রোডারদের মধ্যে একমাত্র ইন্স্যুরেন্সের দালাল রজতবাবুই যেন কিরিটির দৃষ্টি একটু বেশি আকর্ষণ করেছেন। কিরিটির ঘরের এক পাশে থাকেন রজতবাবু এবং অন্য পাশে সত্যশরণ। রজতবাবুর বয়স যাই হোক না কেন 30-31-এর বেশি নয় বলেই মনে হয়। রোগাটে ছিপছিপে গড়ন, উজ্জ্বল শ্যাম গাত্রবর্ণ, চোখে মুখে বুদ্ধির একটা অদ্ভুত ধারালো তীক্ষ্ণ দীপ্তি, চোখে সরু সোনার ফ্রেমে শৌখিন চশমা। ভদ্রলোকের বেশভূষাতেও সর্বদা একটা শৌখিন পরিচ্ছন্ন রুচির পরিচয় পাওয়া যায়। ইন্স্যুরেন্সের দালালিতে যে তাঁর অর্থাগমটা ভালোই ভদ্রলোকের চালচলন, আচার ব্যবহার এবং রুচিবিলাস থেকেই স্পষ্ট বোঝা যায়। হাতও বেশ দরাজ, কারণ এই বাড়ির সহবোর্ডারদের প্রায়ই এটা ওটা 5 রকম দামি খাবার এনে খাওয়ান ও নিজেও খান এবং মধ্যে মধ্যে সিনেমা থিয়েটারেও নিয়ে যান। ভ্রাম্যমান দালাল, সেই জন্য মধ্যে মধ্যে 2-4-5 দিনের জন্য এবং কখনো কখনো 10 দিনের জন্য কলকাতার বাইরে বাইরে তাকে ঘুরে বেড়াতে হয়। উপরের তলার অধিবাসীদের মধ্যে একমাত্র রজতবাবুরই নিচে কবিরাজ মশাইয়ের বহি ও অন্দরমহলে যে যাতায়াত আছে, প্রথম 2-4 দিনেই কিরিটির সেটা নজরে এড়ায়নি এবং রজতবাবুর নিচের তলার ঘনিষ্ঠতা সম্পর্কে উপরতলার বোর্ডার সিনেমার গেটকিপার জীবনবাবুর 2-4টে অম্লমধুর রসালো মন্তব্য যে কিরিটির সদা সতর্ক শ্রবণেন্দ্রিয়কে এড়িয়ে গিয়েছে তাও নয়। কিরিটি লক্ষ্য করেছিল নিচের তলাকার অধিবাসীদের মধ্যে কবিরাজ মশাইয়ের ছেলে ও মেয়ে অনিল শেখর এবং অমলা উভয়ের সঙ্গেই রজতবাবুর কিঞ্চিৎ যেন বেশ আলাপ পরিচয় আছে। কেবলমাত্র অবগুণ্ঠনের অন্তরালবর্তিনী
নিঃশব্দচারিণী কবিরাজ গৃহিণীর সঙ্গে আলাপ পরিচয় আছে কি না সেটা জানবার সুযোগ হয়নি কিরিটির। কবিরাজ গৃহিণীকে তো কখনো বাইরে বের হতে দেখা যেত না, কারণ শোনা যায় কবিরাজ মশাই নাকি সেটা পছন্দ করেন না। তাকে নিজেকেও বড় একটা বাইরে বের হতে দেখা যায় না। বেশিরভাগ সময় সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত ও দ্বীপ্রহরের 2টো থেকে বেলা 5টা পর্যন্ত ও সন্ধে 6:30 থেকে রাত্রি 11টা প্রত্যহই, এবং কোনো কোনো রাত্রে 12টা থেকে 12:30 পর্যন্ত কবিরাজ মশাই বাইরের ঘরেই থাকেন, এবং তিনি যে আছেন সেটা মধ্যে মধ্যে একটিমাত্র তার কণ্ঠ নিঃসৃত শব্দে জানা যেত। মাগো, করাল বদনী নৃমুণ্ড মালিনী, সবই তোর ইচ্ছা মা। প্রায় সদা নিঃশব্দ লোকটির বজ্রগম্ভীর কণ্ঠ থেকে ওই করাল বদনী নৃমুণ্ডমালিনী শব্দ দুটি যেন সমস্ত নিচের তলাটাকে গম গম করে তুলত। কবিরাজ ও তোষ্য গৃহিণীকে বাড়ির বাইরে দেখা না গেলেও দ্বিজপদ, ঝি সুন্দরী ও কবিরাজের ছেলে অনিল শেখর ও মেয়ে অমলাকে প্রায়ই আসতে যেতে দেখা যেত। তাদের চেহারা, চালচলন, বেশভূষা কোনোটারই যেন কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যেত না কবিরাজের সংস্কৃতির সঙ্গে। পরিচ্ছন্ন ছিমছাম বেশভূষা উভয়েরই। অনিল শেখর বিএ ক্লাসের 4র্থ বার্ষিকীর ছাত্র এবং মেয়ে অমলা আইএ ক্লাসের ছাত্রী। একদিন সন্ধ্যার দিকে নিত্যকার মতো সান্ধ্য ভ্রমণে বের হয়ে গলির মুখে নিম্নকণ্ঠে ঘনিষ্ঠভাবে আলোচনারত অমলা এবং রজতবাবুকে দেখে কিরিটি বুঝতে পেরেছিল রজতবাবুর নিচের তলার সত্যকার আকর্ষণটি কোনখানে। কিন্তু ন্যায়রত্ন লেনের উপর ও নিচের তলার অধিবাসীদের লক্ষ্য করার চাইতেও যে উদ্দেশ্যে কিরিটি খুঁজে পেতে কষ্ট করে ওই অঞ্চলে সে ডেরা বেঁধেছিল, কিরিটির চিন্তাধারাটা বেশিরভাগ সময় বিক্ষিপ্তভাবে তারই মধ্যে আবদ্ধ থাকত, সে কথা বলাই বাহুল্য। দিন 15 গত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত বিশেষ কোনো কিছুই ওই অঞ্চলে কিরিটির অনুসন্ধিৎস মনকে নাড়া দিতে পারেনি। তবু তার সতর্কতার অভাব ছিল না। বাইরে থেকে বেকার শান্তশিষ্ট ও একান্ত নির্লিপ্ত তাকে মনে হলেও ভিতরে ভিতরে তার তীক্ষ্ণ শ্রবণ মনন শক্তি চারিদিকেই সমভাবে প্রক্ষিপ্ত হয়ে থাকত। সকালে এবং দ্বীপ্রহরে কিরিটি নিজের ঘর থেকে বড় একটা বেরই হতো না। বের হতো একেবারে সন্ধে 7টার পর, এবং রাত 12টা, কখনো কখনো 1টা-1:30টা পর্যন্ত আশেপাশে সমস্ত অঞ্চলটার পথ গলিতে সদা সতর্ক দৃষ্টিতে, অথচ বাইরের নির্লিপ্ত পথিকের মতো ঘুরে ঘুরে বেড়াতো। এমনি করেই দিন চলছিল। সহসা এমন সময় একদিন শান্ত স্থির পুষ্করিণীর জলরাশিতে ছোট্ট একটি লোস্ট্রাঘাতে যেমন তরঙ্গ জাগে এবং ক্রমে সেই চক্র আকারে ক্রমবিস্তৃতমান তরঙ্গচক্র তটপ্রান্তে আছড়ে পড়ে শব্দ তোলে, ঠিক সেইভাবেই ব্যাপারটা শব্দায়িত হয়ে উঠল আচমকা। বিকেল 4টে হবে। উপরের তলার সেমিমেসের বোর্ডাররা কেউই তখনও অফিস ও কর্মস্থল থেকে ফেরেননি, একমাত্র রজতবাবু ব্যতীত। অবশ্য কিরিটি তার ঘরে নিত্যকারের মতো দরজাটা ভেজিয়ে ওই দিনের বহুবার পঠিত সংবাদপত্রটি আবার উল্টে পাল্টে দেখছিল। রজতবাবু দিন 4 ছিলেন না মেসে। ওই দিন সকালের দিকে পাটনা থেকে ফিরেছেন ট্যুর সেরে। গুনগুন করে সর্বদাই প্রায় যতক্ষণ রজতবাবু তাঁর ঘরে থাকেন গান করা তাঁর একটা অভ্যেস, এবং কিরিটি পাশের ঘর থেকে তাঁর সেই গুনগুনানি শুনেই বুঝতে পেরেছিল রজতবাবু তাঁর ঘরেই আছেন। আর মাত্র মিনিট 20 আগে যে রজতবাবু নিচে নেমেছিলেন তাঁর জুতোর শব্দেই তা বুঝতে পেরেছিল কিরিটি। হঠাৎ নিচের তলা থেকে, বলতে গেলে এখানে আসার পর এই প্রথম, কিরিটি ভীষকরত্নের নাতি উচ্চ কর্কশ কণ্ঠস্বর শুনতে পেয়ে সত্যিই চমকে ওঠে। ভদ্রলোক, এ জেন্টলম্যান, ঢের ঢের দেখা আছে আমার। ফের এবারে মুখ হয়েছ কি ঠ্যাং ভেঙে খোঁড়া করে দেব জন্মের মতো। বেরো, বেরিয়ে যাও বলছি। কৌতূহলে কিরিটির শ্রবণেন্দ্রিয় সজাগ এবং উৎকর্ণ হয়ে ওঠে। কবিরাজের চিৎকারের সঙ্গে সঙ্গেই মেয়েলি ঢঙের কণ্ঠস্বর শোনা গেল। আপনি এত চেঁচাচ্ছেন কেন বলুন তো মশাই? বিয়ে তো করব আমি, আর বিয়ে তো হবে অমলার সঙ্গে।
আপনি তো অবান্তর তৃতীয় পক্ষ। বাঘের মতোই যেন ভীষক রত্ন এবারে গর্জে উঠলেন। কে? কি বললি বেটা? আমি তার জন্মদাতা বাপ, আর আমি তৃতীয় পক্ষ, আর তুই কোথাকার এক ভব ঘুরে ইন্স্যুরেন্সের দালাল? তুই হলি গিয়ে প্রথম পক্ষ। বেরো, বেরো এখান থেকে। বেরিয়ে আমি নিশ্চয়ই যাব। মনে রাখবেন, কেবল স্রেফ ভদ্রতার খাতিরেই কথাটা আপনাকে বলতে এসেছিলাম। নচেত মেয়েও আপনার সাবালিকা এখন। এ বিয়ে আপনি চেষ্টা করলেও আটকাতে পারবেন না। রজতবাবুর বক্তব্য শেষ হতে না হতেই ভীষক রত্নের কণ্ঠস্বর আবার শোনা গেল। কালই, কালই তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, নইলে তোর মতো কুকুরদের কেমন করে শায়েস্তা করতে হয় তা আমি জানি। বেটা নচ্ছার পাঁজি ছুঁচো। আরে থামুন থামুন, অত চেঁচাবেন না। হাটে হাঁড়ি ভেঙে দেব মশাই। ও, অথ বিবাহ ঘটিত প্রেম, প্রাণ দেওয়া নেওয়ার ব্যাপার, সেই চিরপুরাতন অথচ চিরনতুন পঞ্চস্বরের ফুলবান পর্ব। হায় হায় সন্ন্যাসী, কি করেছ তুমি? তুমি পঞ্চস্বরের ভস্যরাশি বিশ্বময় ছড়িয়ে দিতে জানতে যদি। কিন্তু এ যে বেশ গুরুতর ব্যাপার। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে, বিয়েটা শেষ পর্যন্ত যদি ঘটেই যায়, ভদ্রলোক শৌখিন রজতবাবুর পক্ষে রোমশ ভল্লুকাকৃতি কবিরাজ শ্বশুর মশাইটি তো একেবারে বদহজম ঘটাবে। না, আজকালকার আধুনিক মতিগতির ছেলেমেয়েরা বড্ড বেশি যেন দুঃসাহসী হয়ে উঠেছে। আবার রজতবাবুর কণ্ঠস্বর কিরিটির কানে এলো। শুনুন মশাই, ভালোর জন্যই বলছি, বেশি ঘাটাঘাটি করবেন না এ নিয়ে। অমলাকে আমি বিবাহ করবই। আপনার পিতৃত্বের পেনাল কোডের আইন কানুন ঢোপে টিকবে না। মিথ্যে মিথ্যে কেন ঝামেলা করছেন? ভালোই ভালোই রাজি হয়ে যান। ভদ্রভাবে ব্যাপারটা চুকে বুকে যাক। অল এক্সপেন্স আমার, আই প্রমিস। কে? কে তোমার প্রমিস চাই হে ছোকরা? দ্বিজপদ, আমার লাঠিটা দাও তো। কবিরাজ মশাই হাঁক দিলেন। পূজ্যপাদ ভাবি শ্বশুরের লাঠি। ভাবি পত্নীর পূজনীয় পিতৃদেব হলেও এ যুগের আধুনিক হবু জামাইয়ের বোধ হয় আর সাহসে কুলায় না। সবেগে প্রস্থান করলেন বেচারি রজতবাবু। এমনিতে বাইরে শৌখিন প্রকৃতির ও নিরীহ শান্তশিষ্ট দেখতে হলে হবে কি, রজতবাবু ভদ্রলোকটি তো কিরিটির মনে হচ্ছে এখন বেশ করিতকর্মাই। ইতিমধ্যে একসময় কখন এক ফাঁকে দিব্যি সুন্দরী কবিরাজনন্দিনীর মনোরঞ্জন করে বসে আছেন, এবং স্বয়ং পিতৃদেব হয়েও ভীষকরত্ন ব্যাপারটির বিন্দু বিসর্গ টের পাননি। কিরিটি সংবাদপত্রে আর মনোনিবেশ করতে পারে না, এবং একটু পরেই রজতবাবুর পদশব্দ সিঁড়িতে আবার শোনা গেল। কিরিটি বুঝতে পারে রজতবাবু তাঁর ঘরে এসে প্রবেশ করলেন, এবং আবার সঙ্গে সঙ্গে পদশব্দে বোঝা গেল বাইরে বের হয়ে গেলেন। সেই যে রজতবাবু গেলেন, দিন দুই আর ফিরলেন না মেশে। কিন্তু আশ্চর্য, উক্ত ব্যাপার নিয়ে সেই দিন বা তার পরের দিনও নিচে ভীষকরত্নের অন্দরমহলে কোনো প্রকার সাড়া শব্দ পাওয়া গেল না। এমনকি পরের দিন দ্বীপ্রহরের দিকে কিরিটিকে একটু বের হতে হয়েছিল। ফিরবার পথে গলির মাথায় অমলার সঙ্গে চোখাচোখিও হয়ে গেল। সঙ্গে তার এক সহপাঠিনী বা বান্ধবী বোধহয় ছিল। পরস্পর পরস্পরের সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতে কবিরাজ গৃহের দিকেই আসছিল তারা। রজতবাবু ফিরে এলেন দিন দুই পরে দ্বীপ্রহরে। জ্যৈষ্ঠের শেষ প্রখর রৌদ্রতপ্ত দ্বীপ্রহরে আকাশটা যেন একটা তামার টাটের মতো পুড়ে ঝাঁ ঝাঁ করছে। বাতাসে যেন আগুনের উগ্র একটা বিশ্রী ঝাঁঝ। দরজাটা ভেজিয়ে দিয়ে কিরিটি একটা টেবিল ফ্যান চালিয়ে একজোড়া তাস নিয়ে পেশেন্স খেলছিল। বাইরে থেকে রজতবাবুর গলা শোনা গেল। ভিতরে আসতে পারি কিরিটি বাবু? আরে, কে ও? রজতবাবু যে, আসুন আসুন। দরজা ঠেলে রজতবাবু এসে কিরিটির ঘরে প্রবেশ করলেন। বেশভূষা যেন সামান্য একটু মলিন, মাথার চুল অযত্ন বিন্যস্ত, মুখখানি কিন্তু বেশ প্রফুল্লই মনে হলো। হঠাৎ রজতবাবুর মুখের দিকে তাকিয়ে কেন যেন কিরিটির মনে হয় মাত্র এই 2 দিনেই ভদ্রলোকের বয়সটা যেন হু হু করে বেড়ে গিয়ে গালে ও কপালে বয়সের রেখা পড়েছে। বসুন বসুন। তারপর
কি খবর রজতবাবু? এ দুদিন ছিলেন কোথায়? চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে ক্লান্ত অবসন্ন কণ্ঠে রজতবাবু বললেন। একটু কাজে গিয়েছিলাম বর্ধমানে। কিরিটি উঠে টেবিল ফ্যানটা একটু ঘুরিয়ে দিল রজতবাবুর দিকে। বললে, এই ইন্স্যুরেন্সের ব্যাপার বোধ হয়। না, দাদামশাইয়ের একটা বাড়ি আছে বর্ধমানে। মা যতদিন বেঁচে ছিলেন ওইখানেই তো ছিলেন। তাঁর মৃত্যুর পর থেকে বাড়িটা তালা দেওয়াই পড়েছিল। কথাগুলো বলে একটু থেমে আবার বলতে লাগলেন। কলকাতায় আর নয়, ভাবছি এবার সেখানে গিয়েই থাকবো। কাজকর্মের আপনার অসুবিধা হবে না কলকাতা ছেড়ে গেলে? না মশাই, কলকাতা শহর তো নয়, যেন একটা বাজার। ঘেন্না ধরে গিয়েছে আপনাদের এই ধুলো বালি ধোঁয়া আর 36 জাতের মানুষের ভিড়ের কলকাতা শহরের ওপরে। মানুষ থাকে এখানে? কিরিটি আজকে রজতবাবুর কথাগুলো শুনে যেন বেশ একটু অবাক হয়, কারণ কয়েকদিন আগেও রজতবাবুকে কিরিটি বলতে শুনেছে। ছো ছো, আপনাদের গ্রাম্য জীবন আর সুবার মাথায় থাক আমার, বেঁচে থাক আমার এই কলকাতা শহর। কথাটা বলেছিলেন রজতবাবু সিনেমার গেটকিপার জীবনবাবুকে। আজকাল মানুষের সেরা তীর্থস্থান হলো কলকাতা আর বোম্বাই, এই দুটি শহর, বুঝলেন মশাই? কিন্তু কিরিটি মুখে জবাব দেয়, তাহা যা বলেছেন। হঠাৎ পরক্ষণেই রজতবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আচ্ছা চলি মশাই, দক্ষিণ পাড়ায় একটা জরুরি কাজ আছে, সেরে আসি। রজতবাবু আর দাঁড়ালেন না, বের হয়ে গেলেন। হঠাৎ যেমন এসেছিলেন তেমনি হঠাৎই যেন প্রস্থান করলেন। কেনই বা এলেন আর হঠাৎই কেনই বা চলে গেলেন, কিরিটি যেন ঠিক বুঝতে পারে না। বর্ধমানে গিয়েছিলেন এই সংবাদটুকুই মাত্র কিরিটিকে দেবার এমনই বা কি প্রয়োজন ছিল? না, ভদ্রলোকের আরও কিছু বলবার বা কিছু জানাবার ছিল কিরিটির কাছে। অন্যমনস্কভাবে কিরিটি তাসগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। দ্বীপ্রহরের স্তব্ধ নির্জনতায় একটা ক্লান্ত রিকশার ঘণ্টির ঠুংঠুং শব্দ নিচে গলির পথে ক্রমে ক্রমে মিলিয়ে গেল। বাইরের বারান্দায় রেলিংয়ের ওপর বসে একটা কাক কর্কশ স্বরে কা কা করে ডাকছে। ওই দিন রাত তখন প্রায় 12:30 হবে। নিত্যনৈমিত্তিক রাতের টহল সেরে কিরিটি ন্যায়রত্ন লেনের বাসায় ফিরছিল। নিঝুম নিস্তব্ধ হয়ে গিয়েছে পাড়াটা। গলির মুখে গ্যাসের বাতিটাও যেন স্তিমিত মধ্যরাত্রির ক্লান্ত রাতজাগা প্রহরীর মতো এক চক্ষু মেলে পিট পিট করে তাকিয়ে আছে একান্ত নির্লিপ্তভাবে। গলিপথের শেষ পর্যন্ত শেষ গ্যাসের আলোটি পর্যাপ্ত নয়। অস্পষ্ট ধোঁয়াটে একটা আলো ছায়ায় যেন রহস্য ঘনিয়ে উঠেছে গলিপথের শেষ প্রান্তে। মধ্য গ্রীষ্ম রাতের আকাশের যে অংশটুকু মাথা তুলে উপরের দিকে তাকালে চোখে পড়ে, সেখানেই শুধু ইতস্তত বিক্ষিপ্ত কয়েকটি ঝকঝকে তারা। অন্যমনস্কভাবে স্লথ পায়ে কিরিটি ফিরছিল। হঠাৎ থমকে দাঁড়ালো কিরিটি। গলিপথের শেষ প্রান্তের প্রায় সমস্তটাই জুড়ে একটা কালো রঙের সিডন বডি গাড়ির পশ্চাৎ দিকের অংশটা যেন সামনের শেষ পথটুকুর সবটাই প্রায় রোধ করে দাঁড়িয়ে আছে। আবছা আলো আঁধারিতে গাড়ির পিছনের প্রজ্বলিত লাল আলোটা যেন শয়তানের রক্তচক্ষুর মতো ধকধক করে জ্বলছে, এবং পথের মাঝখানে হঠাৎ দাঁড়াবার সঙ্গে সঙ্গেই যেন কিরিটির অন্যমনস্ক নিষ্ক্রিয়তাটা কেটে যায়। সমস্ত ইন্দ্রিয় তার সজাগ ও সক্রিয় হয়ে ওঠে মুহূর্তে। এই অপরিচিত অপ্রশস্ত গলির মধ্যে এত রাত্রে অত বড় চকচকে গাড়িতে চেপে কার আবার আবির্ভাব ঘটল? সঙ্গে সঙ্গে কিরিটির মনে পড়ে ইতিপূর্বে আরও দুদিন এই গলিপথেই কোনো গাড়িকে ঠিক আসতে বা যেতে তার নজরে না পড়লেও গাড়ির টায়ারের কাদামাখা ছাপ তার চোখে পড়েছে। তবে হয়তো এই গাড়িটি টায়ারের ছাপও দেখেছে। গাড়ির পিছনের নম্বর প্লেটটার দিকে ও তাকালো, WBB6690। আবছা আলো অন্ধকারেও গাড়ির কালো মসৃণ বডিটা চকচক করছে। হঠাৎ কিরিটি আবার সতর্ক হয়ে ওঠে গাড়ির দরজা খোলা ও বন্ধ করার শব্দে। তারপর কানে এলো দুটি কথা,
আচ্ছা, তাহলে ওই কথাই রইলো। একটি চাপা পুরুষ কণ্ঠ। দ্বিতীয় কণ্ঠটি কোনো নারীর হলেও কথাগুলো স্পষ্ট শোনা গেল না। সঙ্গে সঙ্গে ইঞ্জিনের শব্দ শোনা যায়। গাড়িটা ব্যাক করছে। দ্রুত পদে কিরিটি পিছিয়ে গিয়ে ওই গলির মধ্যেই বাড়ির মধ্যবর্তী সরু অন্ধকার প্যাসেজটার মধ্যে আত্মগোপন করে দাঁড়ালো। গাড়িটা ধীরে ধীরে ব্যাক করে গলিপথ থেকে বের হয়ে গেল। দামি গাড়ি, ইঞ্জিনের বিশেষ কোনো শব্দই আর শোনা গেল না। আরও 4-5 মিনিট বাদে কিরিটি আবার অগ্রসর হলো বাসার দিকে, অন্যমনস্কভাবে ভাবতে ভাবতে। এবং একটু এগিয়ে যেতেই তার নজরে পড়ল নিচের তলায় কবিরাজ মশাইয়ের বাইরের ঘরের খোলা জানলা পথে তখনও আসছে আলোর একটা আভাস। সদর দরজাটা বন্ধ, কিন্তু গলির দিককার জানলা খোলা। হঠাৎ কৌতূহলকে দমন করতে না পেরে, কিছুমাত্র দ্বিধা না করে সতর্ক পদসঞ্চারে শিকারী বিড়ালের মতো পা টিপে টিপে আলোকিত বাইরের ঘরের জানলাটার সামনে এগিয়ে গেল কিরিটি। জানলার নিচের পাট বন্ধ, উপরের পাটটা খোলা। রাস্তা থেকে জানলা এমন কিছু উঁচু নয়। সোজা হয়ে দাঁড়িয়ে তাকালেই ভেতরের সব কিছু সহজেই নজরে পড়ে। জানলার কোণ ঘেঁষে দাঁড়িয়ে তেরছাভাবে কিরিটি আলোকিত কক্ষ মধ্যে দৃষ্টিপাত করল। রোমশ ভল্লুকের মতো উদ্ল গায়ে জোড়াসন হয়ে কবিরাজ ভীষকরত্ন ফরাসের ওপর বসে আছেন, আর তাঁর অদূরে ঘরের মধ্যকার পার্টিশনের পর্দাটা তুলে দাঁড়িয়ে আছেন চিত্রার্পিতের মতো অপরূপ লাবণ্যময়ী এক নারী। বয়স কিছুতেই 30-32-এর বেশি হবে না বলেই মনে হয়। পরিধানে ধপধপে সাদা কালো চওড়া শান্তিপুরি শাড়ি, মাথায় অবগুণ্ঠন খসে কাঁধের উপর এসে পড়েছে। গলার চকচকে সোনার হাড়ের কিয়দংশ দেখা যায়। হাতে সোনার চুড়ি, কপালে 2 টানা বঙ্কিম ভ্রুর ঠিক মধ্যস্থলে একটি সিঁদুরের টিপ। কিন্তু ওই সামান্য বেশভূষাতেও তাঁর রূপ যেন ছাপিয়ে যাচ্ছে। কোনো মানুষ নয়, যেন পটে আঁকা নিখুঁত একখানি চিত্র। মুগ্ধ কিরিটির 2 চোখের দৃষ্টি যেন বোবা স্থির হয়ে থাকে। হঠাৎ চাপা কণ্ঠে সেই নারী চিত্র যেন কথা বলে উঠল। যথেষ্ট তো হয়েছে, আর কেন? এবারে ক্ষমা দাও। নিঃশব্দ কুৎসিত হাসিতে ভল্লুক সদৃশ ভীষকরত্নের মুখখানা যেন আরও বিভৎস হয়ে উঠল মুহূর্তে। কেবল একটি কথা সেই নিঃশব্দ কুৎসিত হাসির মধ্যে শোনা গেল, পাগল। আচ্ছা, তুমি কি শয়তান না মানুষ? আবার সেই কুৎসিত নিঃশব্দ হাসি এবং সেই পূর্বোচ্চারিত একটিমাত্র শব্দ, পাগলি। ছি ছি, গলায় দড়ি জোটে না তোমার? দুঃসহ ঘৃণা ও লজ্জায় যেন ছি ছি শব্দ দুটো নারী কণ্ঠ থেকে উচ্চারিত হলো। এবার আর প্রত্যুত্তরে হাসি নয়, সেই পরিচিত দুটি কথা, মাগো করাল বদনী নৃমুন্ন মালিনী, সবই তোর ইচ্ছা মা। কবিরাজ মশাইয়ের কণ্ঠস্বর আবার শোনা গেল, যাও যাও, ভিতরে যাও, পাগলামি করো না, আমার পুজোর সময় হলো। এরপর আর ভদ্রমহিলা দাঁড়ালেন না। কেবলমাত্র তীব্র তীক্ষ্ণ একটা কটাক্ষ হেনে মাথায় ঘোমটাটা তুলে দিয়ে নিঃশব্দে অন্দরেই বোধহয় প্রস্থান করলেন। এবং যাবার সময় তাঁর 2 চোখের দৃষ্টিটা যেন মুহূর্তের জন্য ধারালো ছুরির ফলার মতো ঝিকিয়ে উঠল বলে কিরিটির মনে হলো। ভীষকরত্ন মহিলাটির গমনপথের দিকে বারেকমাত্র তাকিয়ে আবার সেই নিঃশব্দ কুৎসিত হাসি হাসলেন, দন্তপাটি বিকশিত করে, এবং নিম্নকণ্ঠে বললেন, মাগো করাল বদনী নৃমুণ্ড মালিনী। মহিলাটি কে? ইতিপূর্বে কিরিটি কখনো ওকে দেখেনি। তবে কি উনি কবিরাজ মশাইয়ের সেই অন্তঃপুরচারিণী সদা অবগুণ্ঠনবতী সহধর্মিণী? কিন্তু যদি তাই হয়, স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা প্রীতির সম্পর্ক আছে বলে তো মনে হলো না কিরিটির। স্বামী স্ত্রীর মধ্যে ক্ষণপূর্বের কথাগুলো শুনে, আর অত বড় চকচকে গাড়ি হাঁকিয়েই বা এই গভীর রাত্রে কে এসেছিল কবিরাজ গৃহে? দিনের বেলায় তো কখনো কাউকে অত বড় গাড়ি হাঁকিয়ে কবিরাজ ভবনে কিরিটি আসতে দেখেনি আজ পর্যন্ত। এবং যেই হোক আগন্তুক, তাকে গাড়িতে বিদায় দিতে গিয়েছিল নিশ্চয়ই ওই মহিলাই,
কবিরাজ মশাই যাননি, তিনি ঘরের মধ্যেই ছিলেন। অনেক রাত পর্যন্ত কিরিটির মাথায় ওই চিন্তাগুলোই ঘোরাফেরা করতে থাকে বারংবার। কে ওই মহিলা, আর কেই বা সেই আগন্তুক নিশীথ রাত্রে গাড়ি হাঁকিয়ে এসেছিলেন কবিরাজ ভবনে? কিরিটি এই কয়দিনে পাড়ার 2-4 জনের কাছ থেকে ও অন্নপূর্ণা রেস্তোরাঁয় চায়ের কাপ নিয়ে বসে বসে কবিরাজ মশাইয়ের সম্পর্কে যে সংবাদটুকু আজ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে, তাতে করে এটাই বোঝা যায় যে ভীষকরত্ন লোকটি মন্দ নয়। নির্বিবাদী, শান্তশিষ্ট ভদ্রলোক। পাড়ায় কারোর সঙ্গে ঝগড়া বিবাদ নেই, কারোর সাথেও নেই, পাঁচেও নেই। নিজের কবিরাজি ব্যবসা এবং ঔষধপত্র নিয়েই সর্বদা ব্যস্ত। মিতভাষী কবিরাজ মশাই পাড়ার কারোর সঙ্গেই বড় একটা মেশামেশি করেন না, যদিও তাঁর পুত্রকন্যার সঙ্গে অনেকেরই আলাপ পরিচয় আছে পাড়ার মধ্যে। কবিরাজ মশাইয়ের কথা ভাবতে ভাবতে নতুন করে আবার কিরিটির অনিলবাবুর কথা মনে পড়ে। কিরিটির ঘরেই ভদ্রলোক ছিলেন। ওই মধ্যরাত্রির শান্ত নিস্তব্ধতায় একাকী ওই ঘরের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি যেন কিরিটির মনকে অক্টোপাসের ক্লেদাক্ত অষ্টবাহুর মতো চারপাশ থেকে জড়িয়ে ধরতে থাকে। মাত্র মাস দেড়েক আগে হঠাৎ একদিন প্রত্যুষে তাঁকে এ ঘরে আর দেখা গেল না, এবং পরে তাঁর মৃতদেহ আবিষ্কৃত হলো শ্যামবাজার ট্রাম ডিপোর পিছনের রাস্তায়। ভদ্রলোকের প্রেম ছিল একটি তরুণীর সঙ্গে, বাগনান গার্লস স্কুলের একজন শিক্ষয়িত্রী, নাম বিনতা দেবী। আচ্ছা, ভদ্রমহিলা অনিলবাবুর আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নিলেন না কেন? হঠাৎ মনে হয় কিরিটির, বাগনানে গিয়ে বিনতা দেবীর সঙ্গে একটিবার দেখা করলে কেমন হয়। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই কিরিটি ঠিক করে ফেলে কাল সকালে উঠেই সোজা সে একবার বাগনানে যাবে। সর্বপ্রথম দেখা করবে সে বিনতা দেবীর সঙ্গে একবার। সত্যি সত্যি পরের দিন সকালে উঠে কিরিটি সোজা হাওড়া স্টেশনে গিয়ে গোমো প্যাসেঞ্জারে উঠে বসলো বাগনানের একটা টিকিট কেটে। বেলা 9:30 নাগাদ কিরিটি বাগনান স্টেশনে এসে নামলো। গার্লস স্কুলটির নাম বিদ্যার্থী মণ্ডল, এবং স্কুলটা স্টেশন থেকে মাইলখানেক দূরে ছোট্ট শহরের মধ্যেই। ভাঙাচোরা কাঁচা মিউনিসিপ্যালিটি সড়কটি বোধহয় শহরের প্রবেশের একমাত্র রাস্তা। লোকজনকে জিজ্ঞাসা করতে করতে বেলা 11টা নাগাদ কিরিটি স্কুলে গিয়ে পৌঁছালো। ME স্কুল, ছোট্ট একতলা একটা বাড়ি, শতখানেক ছাত্রী হবে। স্কুল তখন বসেছে। অফিস ঘরে গিয়ে ঢুকলো কিরিটি। চোখে পুরু কাঁচের চশমা, সুতো দিয়ে মাথার সঙ্গে পেঁচিয়ে বাঁধা, মাথায় টাক এক বৃদ্ধ ভদ্রলোক একটা ভাঙা চেয়ারের ওপর বসে টেবিলের ওপর ঝুঁকে একটা মোটা বাঁধানো খাতায় কি যেন এক মনে লিখছিলেন। সামনে আরও খান 2 ভাঙা চেয়ার ও একটা নড়বড়ে ভাঙা বেঞ্চ। ও মশাই, শুনছেন? কিরিটি এগিয়ে গিয়ে ডাকে। ভদ্রলোক মুখ তুলে তাকালেন পুরু লেন্সের ওধার থেকে। ভদ্রলোক একটু বেশ কানে খাটো। কিরিটির গলার শব্দটাই কেবল গোচরীভূত হয়েছিল। বললেন, বগলাবাবু চলে গেছেন। বগলাবাবু? বগলাবাবু আবার কে? কে বললেন? কাকে বলছি, শুনছেন? কিরিটি এবারে কানের কাছে এসে একটু গলা উঁচিয়ে বলে, ব্যাপারটা বুঝতে পেরে স্মিত হাসছে। ভদ্রলোকও বোধহয় এবারে শুনতে পান। বললেন, কি বলছেন? বিনতা দেবী বলে কোনো শিক্ষয়িত্রী আপনাদের স্কুলে আছেন? আছেন? কি প্রয়োজন? প্রয়োজন আমার তাঁর সঙ্গেই। তাহলে বসুন, তিনি এখন ক্লাসে, টিফিনে দেখা হবে খন। টিফিন কখন হবে? ঠিক 1টায়। বলেই ভদ্রলোক আবার নিজ কাজে মনোনিবেশ করলেন। অগত্যা, কি আর করা যায়, কিরিটিকে বসতেই হলো। একটা চেয়ার টেনে কিরিটি তার ওপর বসে আসবার সময় স্টেশন থেকে কেনা ওই দিনকার সংবাদপত্রটা খুলে চোখ বুলোতে লাগলো। সবে বেলা 11টা, এখনও টিফিন হতে 2 ঘন্টা দেরি। খবরের কাগজটা খুলে বসলেও তার মধ্যে কিরিটি মন বসাতে পারছিল না। বিনতা দেবীর কথাই সে ভাবছিল। হঠাৎ তো মনে হওয়ার সঙ্গে সঙ্গেই সে এখানে চলে এলো। ভদ্রমহিলা কোন টাইপের তাই বা কে জানে। তাকে কিভাবে নেবেন তাও জানা নেই। ভালো করে তিনি যদি কথাই না বলেন,
কোনো কথা না শুনেই যদি তাকে বিদায় দেন। কিন্তু কিরিটি অত সহজে হাল ছাড়বে না, যেমন করে হোক তার কাছ থেকে সব শুনে যেতেই হবে। কিরিটি বসে বসে ভাবতে থাকে কিভাবে ভদ্রমহিলার সঙ্গে কথা শুরু করবে। কিন্তু বেলা 1টা পর্যন্ত সৌভাগ্যক্রমে কিরিটিকে আর অপেক্ষা করতে হলো না। মিনিট 20 মধ্যেই একটি নারী কণ্ঠে আকৃষ্ট হয়ে কিরিটি মুখ তুলে তাকাতেই 23-24 বৎসর বয়স্কা এক তরুণীর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। পাতলা দোহারা চেহারা, গায়ের রং উজ্জ্বল শ্যাম, চোখ মুখ চিবুক বেশ ধারালো, মাথায় পর্যাপ্ত কেশ এলো করে খোঁপা করা, দুহাতে একগাছি করে সরু তারের সোনার বালা, পরিধানে সরু কালো পাড় একখানি তাঁতের শাড়ি। কিরিটির সঙ্গে চোখাচোখি হতেই তরুণী দৃষ্টি ঘুরিয়ে নিয়ে অদূরে লিখনরত উপবিষ্ট বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, অবিনাশবাবু, আমার মাইনেটা কি আজ পাবো? অবিনাশবাবু বোধহয় শুনতে পাননি, বললেন, জমানো? জমানো টাকা আবার কোত্থেকে এলো আপনার? জমানো টাকা নয়, বলছি মাইনেটা আজ মিলবে? না, আজও ক্যাশে টাকা নেই, কাল পরশু নাগাদ পেতে পারেন। হ্যাঁ, ওই ভদ্রলোকটি আপনাকে খুঁজছিলেন বিনতা দেবী। আমাকে খুঁজছেন? বিনতা দেবী যেন কতকটা বিস্ময়ের সঙ্গে কিরিটির মুখের দিকে ঘুরে তাকালেন। কিরিটি উঠে দাঁড়ালো এবং নমস্কার করে বলল, আপনি অবশ্যই আমাকে চেনেন না বিনতা দেবী, আমার নাম কিরিটি রায়, কলকাতা থেকে আসছি। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার সঙ্গে? হ্যাঁ, অবশ্য বেশি সময় আপনার আমি নেব না। কি বলুন তো? কথাটা একটু কিরিটি একটু ইতস্তত করতে থাকে। বিনতা দেবী বোধহয় বুঝতে পারেন, বললেন, চলুন পাশের ঘরে যাওয়া যাক। পাশের ঘরটি ঠিক বসবার উপযুক্ত নয়। স্কুলের বাড়তি জিনিসপত্র, ভাঙাচোরা চেয়ার বোর্ড ইত্যাদিতে ঠাসা ছিল। একপাশে একটা ছোট্ট বেঞ্চি ছিল, তারই উপরে কিরিটিকে বসতে বলে বিনতা দেবীও তার পাশেই বসলেন নিঃসংকোচেই। কিরিটি বিনতা দেবীর সপ্রতিভ ব্যবহারে প্রথম আলাপেই বুঝে নিয়েছিল ভদ্রমহিলার বিশেষ কোনো সংকোচের বালাই নেই। বলুন, কি বলছিলেন? কিরিটি কোনো রকম ভনিতা না করেই স্পষ্টই সোজাসুজি তার বক্তব্য শুরু করে। দেখুন, আপনাকে আগেই বলেছি বিনতা দেবী, আমি আসছি কলকাতা থেকে এবং অনিলবাবুর আকস্মিক রহস্যজনক মৃত্যু সম্পর্কে। অনিল? চমকে কথাটা বলে বিনতা কিরিটির মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন। হ্যাঁ, অনিলবাবু আপনার যে বিশেষ পরিচিত ছিলেন তা আমি জানি। কিন্তু আপনি? আমার একমাত্র পরিচয় একটু আগেই তো আপনাকে আমি দিয়েছি, তার বেশি বললেও তো আপনি আমাকে চিনতে পারবেন না। তবে ওই সঙ্গে সামান্য একটু যোগ করে বলতে পারি মাত্র যে অনিলবাবুর মৃত্যু রহস্যটা জানবার জন্য আমি চেষ্টা করছি। বিনতা অতঃপর কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, প্রায় মিনিট 2। তারপর মুখ তুলে কিরিটির মুখের দিকে তাকিয়ে বললেন, তা সেজন্য আমার কাছে আপনি এসেছেন কেন? আপনি কি পুলিশের কোনো লোক? না না, পুলিশের লোক ঠিক আমি নই, তবে তাদের সঙ্গে যোগাযোগ আছে আমার। কিন্তু সেজন্য আমার কাছে না এসে পুলিশের সাহায্য নিলেই তো আপনি পারতেন। কথাটা ঠিক তা নয়। তবে? পুলিশ অনেক সময়ই কিছুই জানতে পারে না। এই ধরনের হত্যা রহস্যের সঙ্গে এমন অনেক কিছুই হয়তো রহস্য থাকে যা জানতে পারলে পুলিশের পক্ষেও অনেক জটিলতর সমস্যার সমাধান হয়তো সহজেই মিলতে পারত। বুঝতে পারছেন বোধহয় আমি ঠিক কি বলতে চাইছি আপনাকে। বিনতা দেবী চুপ করে রইলেন কিছুক্ষণ। কিরিটি আবার ডাকে, বিনতা দেবী। বলুন। আপনি তাঁর বিশেষ পরিচিত ছিলেন, তাই আপনার কাছে এসেছি যদি তাঁর সম্পর্কে এমন কোনো বিশেষ খবর। কি জানতে চান আপনি কিরিটিবাবু? আমি কয়েকটা প্রশ্ন আপনাকে করব, তার জবাব পেলেই আমি সন্তুষ্ট হব। কিন্তু? বিনতা দেবী ইতস্তত করতে থাকেন। আপনি কিছু মনে করবেন না, ভালোবাসতেন তাকে? প্রশ্নোত্তরে বিনতা দেবী কোনো জবাব দেন না।
কেবল কিরিটি দেখতে পায় তার চোখের কোল দুটি যেন হঠাৎ অশ্রুসজল হয়ে ওঠে। তাই বলছিলাম, আপনি কি চান না বিনতী দেবী তার মৃত্যুর রহস্যটা উদ্ঘাটিত হোক? চাই। তবে বলুন, অনিলবাবুর মৃত্যুর কয়েকদিন আগে শেষবার কবে আপনার সঙ্গে তাঁর দেখা হয়েছিল? তার মৃত্যুর আগের দিন রবিবার কলকাতায় আমি গিয়েছিলাম। সেই সময় শেষবার আমাদের দেখা হয়েছিল। আচ্ছা, তাঁর মৃত্যুর আগে ইদানিং এমন কোনো কথা কি তাঁর মুখে আপনি শুনেছেন বা তিনি আপনাকে বলেছেন, বা তাঁর ওই সময়কার ব্যবহারে এমন কিছু আপনার কি দৃষ্টি আকর্ষণ করেছিল যেটা আপনার অন্য কিছু মনে হয়েছিল? বুঝতে পারছেন নিশ্চয়ই, আশা করি আমি কি বলতে চাইছি। একটু চুপ করে থেকে বিনতা বললেন, না তো, তেমন কিছু তো মনে পড়ছে না। তবে তবে কিরিটি যেন একটু কৌতূহলী হয়ে ওঠে। শেষবার দেখা হওয়ার আগে এক শনিবার সে এখানে আমার সঙ্গে দেখা করতে এসে কথায় কথায় বলেছিল ন্যায়রত্ন লেনের বাসা নাকি। কি কি বলেছিলেন অনিলবাবু? বলেছিল ন্যায়রত্ন লেনের বাসা নাকি সে ছেড়ে দেবে। এ কথা কেন বলেছিলেন? তা তো জানি না, তবে বলেছিল বাসাটা নাকি ভালো না। অন্য কোনো কারণ বলেননি বাসাটা ছেড়ে দেবার? না। আচ্ছা, বাড়িওয়ালা কবিরাজ মশাই সম্পর্কে বা তাঁর ফ্যামিলির অন্য কারো সম্পর্কে কোনো কথা তিনি কি আপনাকে বলেছিলেন কোনোদিন, কোনো কথা প্রসঙ্গে? না। তবে আহ, তবে কি? কবিরাজ মশাইয়ের পরিবারের সঙ্গে তার পরিচয় ছিল শুনেছিলাম তারই মুখে, একদিন কথায় কথায়। ও আচ্ছা, আপনি নিশ্চয়ই জানেন অনিলবাবু কতদিন ওই ন্যায়রত্ন লেনের বাড়িতে ছিলেন ঘর নিয়ে? তা মাস আষ্টেক হবে। তার আগে কোথায় ছিলেন? এক দুঃসম্পর্কীয় আত্মীয়ের বাসায় যাদবপুরে। আর একটা কথা বিনতা দেবী, অনিলবাবুর ইদানিং আয় কি একটু বেড়েছিল? কিরিটির প্রশ্নে বিনতা ওর মুখের দিকে বারেকের জন্য চোখ তুলে তাকালেন এবং তার ভাবে বোধ হলো যেন একটু ইতস্তত করছেন। কিরিটি তার ইতস্তত ভাবটা বুঝতে পেরে বলে, ভয় নেই আপনার বিনতা দেবী, নির্ভয়ে আমার কাছে সব কথা বলতে পারেন। মৃদু কণ্ঠে জবাব দিল এবার বিনতা দেবী। অন্তত মুখে সে না বললেও হাবে ভাবে আচরণে সেটা আমার কাছে চাপা থাকেনি। তাছাড়া কথার শেষ অংশে পৌঁছে বিনতা যেন আবার একটু ইতস্তত করতে থাকেন। তাছাড়া কি বিনতা দেবী? তীক্ষ্ণ দৃষ্টিতে বিনতার মুখের দিকে তাকিয়ে কিরিটি শেষের কথাগুলো উচ্চারণ করল। তাছাড়া অবস্থার যে উন্নতি করতে পারছিল না বলেই আমাদের বিবাহের ব্যাপারটা সে পিছিয়ে দিচ্ছিল বারবার। আর নিজে থেকে উপযাচক হয়ে যেদিন সে আমার কাছে এসে আমাদের বিবাহের কথা তোলে, আমি সেদিন একটু অবাক হয়েই তাকে জিজ্ঞাসা করেছিলাম, সত্যি কি এতদিনে তাহলে সে অবস্থার উন্নতি করতে পেরেছে? তাতে তিনি কি জবাব দিলেন? বিনতা প্রশ্নের জবাবে এবারে চুপ করে থাকেন। তা আপনি আর কিছু জিজ্ঞাসা করেননি? কেমন করে অবস্থার উন্নতি হলো? না। কেন? কারণ আমি আশা করেছিলাম সব কথা সে নিজেই খুলে বলবে। তা যখন বলল না, আমিও আর কিছু ও সম্পর্কে জিজ্ঞাসা করিনি। নিজে থেকেও নিশ্চয়ই আর কিছু তিনি বলেননি? না। সামান্য আলাপ পরিচয়ই কিরিটি বুঝতে পারে যথেষ্ট বুদ্ধি রাখেন ভদ্রমহিলা, এবং ভদ্রমহিলার সঙ্গে পরবর্তী কথা প্রসঙ্গে বুঝতে কষ্ট হয় না যে অনিলবাবুর ইদানিংকার ব্যবহারটা একটু যেন কেমন রহস্যজনক হয়ে উঠেছিল। অর্থ জন প্রতিপত্তির লিপ্সা মানুষ মাত্রেরই থাকে, তবে অনিলবাবুর যেন একটু বেশিই ছিল। কতদিন বিনতা বলেছেন বেশি দিয়ে আমাদের কি হবে, তার জবাবে নাকি অনিলবাবু বলেছেন সাধারণভাবে জীবনযাপন তো সকলেই করে, তার মধ্যে থ্রিল কোথায়? এমনভাবে বাঁচতে তিনি চান যাতে 10 জনের মধ্যে মাথা উঁচু করে তিনি থাকতে পারেন, সত্যিকারের সুখ ও প্রাচুর্যের মধ্যেই। অতি সাধারণভাবে বাঁচার মধ্যে জীবনের কোনো মাধুর্য উপভোগ করার মতো কিছু নেই, সেটা একপক্ষে মৃত্যুরই নামান্তর। বিনতা দেবী আরও অনেক কথাই কিরিটিকে বললেন,
যা থেকে কিরিটির বুঝতে কষ্ট হয় না তিনি অনিলবাবুকে সত্যি সত্যিই ভালোবাসতেন। সে ভালোবাসার মধ্যে কোনো খাদ ছিল না। যদিও অনিলবাবুর ইদানিংকার ব্যবহারের মধ্যে তাঁর দিক থেকে একটা স্বার্থপরতার ভাব দেখা দিয়েছিল, তথাপি বিনতার ভালোবাসায় কোনো তারতম্য হয়নি। বরং মনে মনে একটু আঘাত পেলেও মুখে কখনো সেটা অনিলবাবুকে জানতে দেননি তিনি। আর অনিলবাবুকে বিনতা সত্যিকারের ভালোবাসতেন বলেই তার মৃত্যুর পরও তাঁর স্মৃতি নিয়েই কাটাচ্ছেন। 2:30টার ফিরতি ট্রেনটা না ধরতে পারলে ফিরতে রাত হবে, তাই কিরিটি অতঃপর বিনতা দেবীর কাছ থেকে বিদায় নিয়ে নমস্কার জানিয়ে স্টেশনের দিকে পা বাড়ায়। কিরিটি তো ফিরে এলো বিনতা দেবীর সঙ্গে দেখা করে, কিন্তু এরপর গল্প কোন খাতে বইবে? একই পাড়ায় পরপর এতগুলো খুন, তার কোনো কিনারার কোনো সূত্রই তো দেখা যাচ্ছে না। কি হবে শেষ পর্যন্ত? জানতে হলে শুনতে থাকুন এই গল্পের পরবর্তী পর্ব আগামী সপ্তাহে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্পবাবুর আসর। নমস্কার।